হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের দশম শ্রেণীর একটা খুব ইম্পর্টেন্ট টপিক বোঝাবো, যেটা তোমাদের প্রায় অসুবিধা হয়। টপিকটা সম্পর্কে তোমরা চেষ্টা করো যে যাতে ভালো করে বুঝতে পারি, তাও কিছু অজানা তথ্য রয়ে যায় যেগুলো তোমাদেরকে না জানালেই নয়। এবং এই টপিক থেকে কিছু শর্ট কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেন বা 5 নম্বরের কোশ্চেনও পরীক্ষায় পড়তে পারে। তাই আজকে এই টপিকটা তোমাদের আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের। সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা আছে। তাহলে চলো এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করা যাক। না দেখো, তোমাকে আগে যৌন জনন বুঝতে গেলে দুটো জিনিসের কথা তোমাকে বুঝতে হবে। কি না, একটা হচ্ছে পুংকেশর আর একটা হচ্ছে গর্ভকেশর। না আগে একটু পুংকেশরের ছবিটা তোমাকে দেখাই। না যদি তুমি পুংকেশরের চিত্র দেখো, তাহলে পুংকেশরের মাথায় এরকম দুটো গোলাকার অংশ থাকে। পুংকেশরের মাথায় এরকম দুটো গোলাকার অংশ থাকে, তার নিচে থাকে একটা দণ্ডের মতো অংশ। এই যে গোলাকার অংশটা তুমি দেখতে পাচ্ছ, এর নাম অ্যান্থার বা পরাগধানী। অ্যান্থার বা আমরা বলতে পারি পরাগধানী। অ্যান্থার বা পরাগধানী আমরা বলতে পারি। এবং নিচে যে লম্বা দণ্ডের মতো অংশ তুমি দেখতে পাচ্ছ, ওকে, সেই অংশটার নাম হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট বা বাংলায় বলা হয় পুংদণ্ড। তার মানে একটি পুংকেশরের দুটো অংশ, একটা হচ্ছে পরাগধানী, আরেকটা হচ্ছে পুংদণ্ড বা ফিলামেন্ট। এখন পরাগধানী থেকে তোমার কি তৈরি হয়? পরাগধানী থেকে তৈরি হয় পরাগ রেণু। পরাগধানী থেকে তৈরি হবে কি স্যার? পরাগধানী থেকে তৈরি হবে পরাগ রেণু। পরাগ রেণু তৈরি হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে পরাগ রেণু কোন পদ্ধতিতে তৈরি হয়? মাইটোসিস কোষ বিভাজন, নাকি মিওসিস কোষ বিভাজন, নাকি অ্যামাইটোসিস? তোমরা জানো জনন মাতৃকোষে যে পদ্ধতিতে জনন কোষ বা গ্যামেট তৈরি হয়, সেটা কি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়। তাহলে পরাগধানী থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয় কি পরাগ রেণু। তাহলে তোমরা এই পার্টটা বুঝতে পারলে যে একটা পুংকেশরের দুটো অংশ, পরাগধানী এবং পুংদণ্ড, এবং পরাগধানী থেকে মিওসিস প্রক্রিয়ায় কি তৈরি হয়? পরাগ রেণু। এখন যদি তোমাদেরকে বলি একটা পরাগ রেণুর গঠন কিরকম, সেটা তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে হয়তো নেই, আরো উঁচু ক্লাসে যখন তোমরা উঠবে সেটা তোমরা জানবে। তাও তোমাকে আমি একটা সোজা একটা ধারণা দিয়ে রাখি যে তোমাদের ধরো এটা একটা পরাগ রেণু, এটা একটা গোলাকার বা ডিম্বাকার একটা পরাগ রেণু। এর ভেতরে দুটো অংশ থাকে, দুটো কোষের মতো অংশ থাকে, একটা ছোট কোষ, একটা বড় কোষ। পরাগ রেণুর ভেতরে দুটো কোষ থাকে, একটা ছোট কোষ, একটা বড় কোষ। বড় কোষটার মধ্যে বড় নিউক্লিয়াস থাকবে, বড় কোষটার মধ্যে একটা বড় সড়ো দেখতে নিউক্লিয়াস থাকবে। আর ছোট কোষটার মধ্যে থাকবে দুটো ছোট ছোট নিউক্লিয়াস, যাকে নিউক্লিয়াস না বলে আমরা বলতে পারি মেল গ্যামেট, শুক্রাণু বলতে পারি। দুটো মেল গ্যামেট থাকে, ওকে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি নালিকা নিউক্লিয়াস। এটার নাম আমরা দিতে পারি নালিকা নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এবং এই যে নিচের যে দুটো তোমাকে আমি বললাম, এটা এবং এটা, এই দুটোকে কি বলা হয়? মেল গ্যামেট বা শুক্রাণু বলা হয়। তাহলে এটা কি? ফার্স্ট এবং সেকেন্ড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মেল গ্যামেট। মেল গ্যামেট এটা তোমার বলা হয়ে থাকে। তাহলে একটা রেণুর ভেতরে দুটো কোষ আমরা দেখতে পেলাম, একটা বড় সেল, একটা ছোট সেল। বড় সেলটার মধ্যে একটা বড় সড়ো নিউক্লিয়াস, যার নাম নালিকা নিউক্লিয়াস। ছোট সেলটার মধ্যে দুটো নিউক্লিয়াস থাকছে, একটা তোমার ফার্স্ট এবং সেকেন্ড মেল গ্যামেট বলা হচ্ছে। আচ্ছা, এর বাইরে, অর্থাৎ তোমাকে যদি বলা হয় এর বাইরে একটা আবরণ থাকে, বুঝেছো? এর বাইরে একটা আবরণ থাকে।
এটা পরাগ রেণুর বলতে পারো একটা প্রোটেকশন দেয়। হ্যাঁ, মানে তোমাকে আমি বলবো, এটা তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে নেই। এই যে একটা লেয়ার আমি আঁকলাম, কালোর বাইরে একটা রেড কালার যে লেয়ার আঁকলাম, এই স্তরটার নাম হচ্ছে ইনটাইন। ইনটাইন স্তর, একটা পর্দার মতো অংশ। ইনটাইন পরাগ রেণুকে বেষ্টন করে থাকে, ইনটাইন, এর বাংলা নেই, ইনটাইন। এবং এর বাইরে আরেকটা তারার মতো অংশ দেখা যায়, এটাও একটা মেমব্রেন, এটাও একটা পর্দার মতো অংশ, এইরকম। ওকে, এইরকম অংশ, এরকম। গোটাটাতে দেখালাম না, কারণ আছে, ঠিক আছে। এই স্তরটার নাম কি? এই স্তরটার নাম হচ্ছে এক্সাইন, সর্ববহিস্থ স্তর। পরাগ রেণুর সব থেকে বাইরের স্তর এক্সাইন, পরাগ রেণুর এক্সাইনের ভেতরে থাকে ইনটাইন। এবং এক্সাইনটা কোথাও কোথাও মানে কিছুটা মানে বাদ দিয়েও থাকে, সেই জায়গাটাকে বলা হয় রেণুরন্ধ্র। দেখো এই জায়গাটাতে এক্সাইন নেই, আমি সবুজ কালারটা আঁকিনি এই জায়গাটাতে, তাহলে এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম হচ্ছে রেণুরন্ধ্র। এইটুকু জায়গা, এইটুকু জায়গাটার নাম হচ্ছে কি? রেণুরন্ধ্র। রেণুরন্ধ্র, রেণুরন্ধ্র ইংরেজিতে বলা হয় জার্ম পোর। জার্ম পোর, এটা বলা হয় ইংরেজিতে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা পরাগ রেণুর আমরা একটা ছবি সিম্পল ভাবে আঁকলাম, ঠিক আছে, যার মধ্যে নালিকা নিউক্লিয়াস থাকে, যার মধ্যে দুটো মেল গ্যামেট থাকে, যার মধ্যে ইনটাইন থাকে, যার মধ্যে এক্সাইন থাকে, যার মধ্যে রেণুরন্ধ্র থাকে, এসব থাকে। এখন পুংকেশর সম্পর্কে এর থেকে বেশি না জানলেও তোমাদের দশম শ্রেণীতে চলবে। তাহলে এই রেণুটা যখন মানে যখন গর্ভকেশরের উপর পতিত হবে, তখনই কি হবে? পরাগ মিলন। তাহলে গর্ভকেশরের উপরে পতিত হয়ে পর কিভাবে পরাগ মিলন হয় সেটা আমাকে দেখতে হবে। তাহলে তার জন্য আমাকে গর্ভকেশরে যেতে হবে, ঠিক আছে। তোমরা যারা এই ছবিটা স্ক্রিনশট নিতে চাও নিয়ে নিতে পারো। বেশ, আচ্ছা, এরপর তোমাদেরকে যদি বলি একটা গর্ভকেশর কেমন দেখতে, ঠিক আছে, এটা আমি মুছছি। এবার একটা গর্ভকেশর কেমন দেখতে তুমি দেখো। দেখো না, তোমাকে যদি বলা হয় একটা গর্ভকেশরের ছবি আঁকতে, না আদর্শ ফুলের সপুষ্পক উদ্ভিদের গর্ভকেশর অনেকটা এই স্টাইলের দেখতে, এইরকম দেখতে, এইরকম, এরকম দেখতে। এর তিনটে অংশ, পুংকেশর যেমন দুটো, এর তিনটে। এটা কার ছবি? গর্ভকেশরের, স্ত্রীস্তবক। এই উপরটাকে বলা হয় গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড, মুন্ডু মানে মাথা, তাহলে মাথার দিকের অংশ, সেই জন্য হচ্ছে গর্ভমুণ্ড, ঠিক আছে। নাম হচ্ছে স্টিগমা। স্টিগমা, আচ্ছা। যেমন ওইটাতে পুংদণ্ড ছিল পুংকেশরে, এটার নাম হচ্ছে গর্ভদণ্ড, যার ইংরেজি নাম স্টাইল। ইংরেজি নামগুলো কেন লিখছি ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। আচ্ছা, এবং তার নিচের যে অংশটা তার নাম কি? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়ও বলতে পারো তোমরা এই জায়গাটাকে, গর্ভাশয়, অথবা এটার আরেকটা নাম আছে বা ডিম্বাশয়। এই দুটোকে গর্ভাশয়ও বলতে পারো এই জায়গাটাকে, বা ডিম্বাশয় বলতে পারো, যার ইংরেজি নাম ওভারি। তাহলে স্ত্রীস্তবকের কটা অংশ? স্টিগমা, স্টাইল, ওভারি। স্টিগমা, স্টাইল, ওভারি, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়। বেশ, তাহলে এখন আমি কি বললাম যে পরাগ রেণুটা এঁকেছিলাম, পরাগ রেণুটা পড়বে এখানে, এখান থেকে তৈরি হবে যাবতীয় যে নিষেকের ঘটনা, সেগুলো কিন্তু ঘটতে থাকবে। কিন্তু তার আগে তোমাকে একটা ছোট্ট করে জিনিস বলে রাখি, যেটা মাধ্যমিকে খুব পড়ে। ফুলের কোন অংশ ফলে পরিণত হয়, ফুলের কোন অংশটা বীজে পরিণত হয়, বা স্ত্রীস্তবকের কোন অংশ ফলে পরিণত হয়, কোন অংশটা বীজে পরিণত হয়। যদি বলো কোন অংশটা ফলে পরিণত হয়, সেটা তোমার হবে তোমার গর্ভাশয় বা ডিম্বাশয়। যদি বলো কোন অংশটা বীজে পরিণত হয়, স্যার ফলের মধ্যেই তো বীজ থাকে, তার মানে এর ভিতরে এমন কিছু আছে যেটা স্যার বীজে পরিণত হয়, তাহলে তার সেই ছবিটা আমি আঁকছি যে কোন অংশটা বীজে পরিণত হয়। আমি একটু গর্ভাশয়টাকে একটু বড় করে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে গর্ভাশয়টা কেমন দেখতে দেখে নাও। আমি এটা কি আঁকলাম স্যার? এটা আমি
গর্ভদণ্ড আঁকলাম, এই যে গর্ভদণ্ড দেখতে পাচ্ছ এটা আমি আঁকলাম। তাহলে এই গর্ভাশয়টাকে আমি এবার বড় করে দেখাচ্ছি, এটা গর্ভাশয়, এটা আমার স্যার এটা আমার গর্ভাশয়, সরি একটু বেঁকে গেল, একটু দাঁড়াও। এটা গর্ভাশয়, ওকে। এর ভেতরে এমন কিছু থাকে যেটা বীজে পরিণত হয়। আবারও বলেছি, গর্ভাশয় কিসে পরিণত হয়? গর্ভাশয় পরিণত হয় ফলে পরিণত হয়, ফলে পরিণত হয়, ফলে পরিণত হয়। তাহলে বীজ কোনটা? ফলের মধ্যে বীজ থাকবে, তাহলে বীজ কোন অংশটা তৈরি করবে? দেখো কোন অংশটা তৈরি করছে। এর ভেতরে একটা এইরকম অংশ থাকে যার নাম ডিম্বক, ওভিউল, যার নাম কি? ডিম্বক। এই অংশটার নাম ডিম্বক, ডিম্বক, ইংরেজিতে বলে ওভিউল। এই ডিম্বকটা কি তৈরি করে? বীজ তৈরি করে। তাহলে ফলে পরিণত হচ্ছে কে? ডিম্বাশয়। এটা কিসে তৈরি হচ্ছে? বীজে পরিণত হয়, বীজে পরিণত হয়। কিন্তু আমাকে আরো কিছু জিনিস জানতে হবে, এই ডিম্বকের ভেতরে আর কি কি থাকে না থাকে সেগুলো আমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ সিম্পল একটা ছবি, এটা একটা স্ত্রীস্তবকের ছবি। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় এই তিনটে অংশ নিয়ে গঠিত, এবং গর্ভাশয়ের ভেতরেই থাকে ডিম্বক। সেই ডিম্বক পরিণত হয় বীজে, গর্ভাশয় পরিণত হলো ফলে। আর কিচ্ছু না, একদম সিম্পল ব্যাপার। এরপরে চলে আসছি এই ডিম্বকের ভেতরে কি থাকে। তাহলে ডিম্বকের ভেতরে কি থাকে দেখে নাও। বলছে এখানে তিনটে ছোট ছোট কোষ থাকে, এই অংশটাই তিনটে ছোট ছোট কোষ থাকে, একটা দুটো তিনটে নিউক্লিয়াস, ঠিক আছে? তিনটে কোষ। এগুলোকে কি বলা হয়? প্রতিপাদ কোষ সমষ্টি। এটা একটু জেনে রাখো, প্রতিপাদ কোষ সমষ্টি। তিনটেকেই বলা হয় প্রতিপাদ কোষ সমষ্টি। তোমরা দেখতে পাচ্ছ এটাকে কি বলা হয়? প্রতিপাদ কোষ সমষ্টি। বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, প্রতিপাদ কোষ সমষ্টি, যাদের প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা সেলের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড, অর্থাৎ ইচ সেল, প্রত্যেকটি কোষ n হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। এর মাঝে থাকে আরো দুটো সেল, ঠিক আছে? তাকে বলা হয় নির্ণীত নিউক্লিয়াস। এটাকে কি বলা হয়? নির্ণীত নিউক্লিয়াস। মনে রাখো, নির্ণীত নিউক্লিয়াস বলা হয়। এর এবার দেখো, এই যে দুটো কোষ না, দুটো কোষ একসাথে, এরাও হ্যাপ্লয়েড, কিন্তু দুটো একসাথে ফিউজড, ওকে? সেই জন্য দুটো হ্যাপ্লয়েড মিলে নির্ণীত নিউক্লিয়াসকে কি করেছে? ডিপ্লয়েড করে দিয়েছে। তাহলে নির্ণীত নিউক্লিয়াসের যদি বলো ক্রোমোজোম সংখ্যা কত স্যার, তাহলে এটা হচ্ছে 2n, ক্রোমোজোম সংখ্যা 2n। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লোয়ার পোর্শন, অর্থাৎ নিচের দিকটা। নিচের দিকে দুটো কোষ অবস্থান করছে, তার মাঝে অবস্থান করছে একটা স্পেশাল কোষ। স্পেশাল কেন বললাম বলছি, এইটা একটা দুটো কোষ, তার উপরটায় অবস্থান করছে একটা স্পেশাল কোষ। এই যে কোষটা, এটা হচ্ছে ডিম্বাণু, ডিম্বাণু। আর আমরা কি জানি, শুক্রাণু বা ডিম্বাণু কি হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। তাহলে ডিম্বাণুকে n করলাম, আর নিচে দুজন যারা আছে সেটা ডিম্বাণুর বন্ধু, অর্থাৎ সহকারী কোষ। তাহলে এই যে গ্রিন কালারের যে দুটো আঁকলাম, এটা এবং এটা, এই দুটো কি স্যার? ডিম্বাণুর বন্ধু বা সহকারী কোষ। তাহলে সেই কারণে এই দুটোকে আমরা কি বলবো? এই দুটো হচ্ছে কটা? সহকারী কোষ। দুটো আছে, হ্যাঁ, সহকারী কোষ। তাহলে সহকারী কোষের ক্রোমোজোম সংখ্যা কত? প্রত্যেকটা nn, কারণ এরা কিন্তু একসাথে থাকে না, আলাদা আলাদা থাকে, হ্যাঁ। কিন্তু এই নির্ণীত নিউক্লিয়াসের দুটো সেট ফিউজড অবস্থায় থাকে, ওকে? তাহলে এটা কি দেখলে তুমি? এটা দেখলে তুমি একটা স্ত্রীস্তবকের গঠন, সেখানে দেখালাম আমি তোমাকে ডিম্বক, সেখান থেকে দেখালাম আমি তোমাকে প্রতিপাদ কোষ সমষ্টি, নির্ণীত নিউক্লিয়াস, ডিম্বাণু। আচ্ছা স্যার, এরকম কি কোনো ব্যাপার আছে সহকারী কোষ কোন দিকে থাকতে পারে? দেখো, এটা একটু অ্যাডভান্স লেভেল, ঠিক আছে? যে দিকে ডিম্বাণু থাকবে সাধারণত মাইক্রোপাইল এন্ড বলা হয়। এই জায়গাটাতে, মানে দেখো সিম্পল, আমি তোমাকে একটা কথা বলি,
এই অংশটাকে ডিম্বক বলা হয়, কিন্তু এটা ডিম্বক নয় স্যার, এটাকে যে ডিম্বকের প্রাচীর বলে, এটাকে ডিম্বকের প্রাচীর বলে। এই ডিম্বকের প্রাচীরের ইংরেজি নাম হচ্ছে ইন্টিগুমেন্ট। ইন্টিগুমেন্ট ডিম্বক প্রাচীর। তাহলে যেখানে ইন্টিগুমেন্ট থাকে না, দেখো নিচের অংশটাতে কিন্তু এই নীল কালারের জায়গাটা নেই, তাহলে সেই জায়গাটা কি, সেই জায়গাটাকে বলা হয় মাইক্রোপাইল প্রান্ত। আমি লিখে দিচ্ছি মাইক্রোপাইল প্রান্ত। কোনটা স্যার? এই জায়গাটাকে, অর্থাৎ দাঁড়াও আমি একটু পেন কালারটা চেঞ্জ করব, এই জায়গাটাকে আমি বলছি মাইক্রোপাইল, মাইক্রোপাইল প্রান্ত। এই অংশটার নাম মাইক্রোপাইল প্রান্ত। আর মাইক্রোপাইল প্রান্তের ঠিক উপরের দিকে যেখানে প্রতিপাদক কোষ সমষ্টি আছে, সেই দিকেরটাকে কি কোনো প্রান্ত বলে? হ্যাঁ, এটাকেও একটা প্রান্ত বলে, নাম হচ্ছে চ্যালেজা প্রান্ত। কি নাম? চ্যালেজা প্রান্ত, চ্যালেজা লেন্ড, চ্যালেজা প্রান্ত। তাহলে এই দুটো জিনিস তুমি মনে রাখো, যে একটা একটা ডিম্বাশয়ের মধ্যে, একটা ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বক থাকে, সেই ডিম্বকের চ্যালেজা প্রান্ত, মাইক্রোপাইল প্রান্ত, প্রতিপাদক কোষ সমষ্টি, নির্মিত নিউক্লিয়াস, ডিম্বাণু, সহকারী কোষ, সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু এর মধ্যেই রয়েছে, সমস্ত কিছু। এবং কিভাবে আমাদের কাজ হচ্ছে, ওই যে পরাগরেণুটা দেখলে, ডিম্বাণুর কাছে আসা, পরাগরেণুকে ডিম্বাণুর কাছে আসতে হবে। কিভাবে আসবে আমি এবার দেখাচ্ছি, ঠিক আছে? পদ্ধতি দেখাচ্ছি, নিষেক পদ্ধতি দেখাচ্ছি। তাহলে এটা শুধু আমি গঠন দেখালাম, পুংকেশর এবং গর্ভকেশরের গঠন দেখালাম, ঠিক আছে? এরপরে আমার সেই রেণুটা কোথায় আসবে? ডিম্বাণুর কাছে আসবে। বেশ, দেখে নাও। ধরো সিম্পল একটা ব্যাপার, যে স্যার এটা আমার কি, এটা আমার গর্ভমুণ্ড, এটা আমার গর্ভমুণ্ড, এটা আমার গর্ভদণ্ড, এবং এটা আমার ফুলের ডিম্বাশয় বা গর্ভাশয়। বেশ, একটা পরাগরেণুকে আমি এখানে তোমার অবস্থান করাচ্ছি। এটা একটা ধরো পরাগরেণু, আমি এখানে পরাগরেণুটাকে অবস্থান করালাম। ওকে, বুঝেছো? অবস্থান করালাম। তাহলে এর বাইরের লেয়ারটাকে কি বলেছিলাম? এক্সাইন বলেছিলাম। এরকম এক্সাইন বলেছিলাম, এরকম লেয়ারটা বলেছিলাম। হ্যাঁ, এবার ছবিটাকে আমি একটু চেঞ্জ করছি, উপরের দিকে দুটো ছোট ছোট করছি, নিচের দিকে বড়টা করছি, এরকম করলাম, মানে একটু পরাগরেণুটাকে একটু ঘুরিয়ে দিলাম আর কি, কারণ আছে সেই কারণে। ঠিক আছে, লাইফ সায়েন্সের প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো কারণ থাকে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে এখানে আমাকে পৌঁছাতে হবে, কারণ এইখানটাতে আমি কি দেখলাম? ডিম্বাণু দেখলাম। তাহলে এখানে আমাকে পৌঁছাতে হবে, আমি পরে আসছি। এখান থেকে কিভাবে আমার কি আসতে হবে? গ্যামেট গুলো আসতে হবে, গ্যামেট, মেল ফার্স্ট এন্ড সেকেন্ড মেল গ্যামেট, ওকে আসতে হবে ডিম্বাণুর কাছাকাছি। কিভাবে আসবো? না, নিশ্চয়ই কোনো রাস্তা আছে, তাহলে সেই রাস্তাটা তৈরি করতে হবে। বলছে এই যে ইনটাইন, যে লাল কালারের লেয়ারটা ইনটাইন, সেখান থেকে একটা নলের মতো অংশ তৈরি হয়। সেখান থেকে কি তৈরি হয়? এই ইনটাইনটা থেকেই কি তৈরি হয়? একটা এরকম নল তৈরি হয়, এরকম নলের মতো অংশ তৈরি হয়, যাকে বলা হয় পরাগ নালিকা, পরাগ নালিকা বা নালীও বলতে পারো, পরাগ নালী। ঠিক আছে, এই পরাগ নালী কেমন হয়? স্যার পরাগ নালী একটা টিউবের মতো, জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি ছবিটা কি কিরকম দেখাবে। এইরকম নালীটা, ওকে, এইরকম নালী, যার সামনের দিকে এবার এই বড় নিউক্লিয়াসটা অবস্থান করবে, এই বড় নিউক্লিয়াসটা সামনের দিকে, আর পেছনে দুটো ছোট ছোট নিউক্লিয়াস। তাহলে বড়টা কি তোমার? বড়টা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, বড়টা কি? নালিকা নিউক্লিয়াস, নালিকাগুলো। আর দুটো ছোট ছোট কি? এগুলো হচ্ছে গ্যামেট গুলো, ফার্স্ট এন্ড সেকেন্ড মেল গ্যামেট। আমি আর ফার্স্ট সেকেন্ড লিখলাম না, জানো তোমরা, ফার্স্ট এবং সেকেন্ড মেল গ্যামেট। তাহলে এই নালিকাটা যত সময় যাবে ধীরে 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 বড় হবে, অর্থাৎ এই নালিকাটা আস্তে আস্তে বাড়ছে, আরো বাড়ছে, ওকে, এরকম করে বড় হচ্ছে, নালিকাটা বড় হচ্ছে, ওকে, বড় হচ্ছে। তাহলে আলটিমেট যদি দেখি, যদি ছবিটা ভালো করে দেখি, তাহলে কি দেখবো? এই নালিকাটা ধীরে 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 ধীরে
বড় হচ্ছে, বড় হয়েছে স্যার। সামনের দিকে কে যাচ্ছে স্যার? সামনের দিকে বড়টি যাচ্ছে, নিউক্লিয়াসটি, আর পেছনে দুটো কে আছে? গ্যামেট গুলো আছে, দুটো গ্যামেট আছে। সামনে একটা বড় নিউক্লিয়াস, পেছনে দুটো গ্যামেট। বেশ, এখন এখানটাতে কি এঁকেছি? এখানটাতে আমি এঁকেছিলাম ডিম্বক। এরকম এঁকেছিলাম। এ চেষ্টা করে সবসময় খুব শর্টকাট রাস্তায় যাওয়ার। শর্টকাট রাস্তা মানে দেখো, এটা যদি প্রাচীর হয়, একটা প্রাচীরকে ভাঙতে অনেক সময় লাগে, এমন নয় এটা ভাঙা যাবে না, ভাঙতে সময় লাগে। কিন্তু যেখানে প্রাচীর নেই সেই জায়গা দিয়ে ইজিলি কিন্তু ঘরের মধ্যে ঢোকা যায়। প্রাচীরকে ভাঙতে, সেখান দিয়ে ঢুকতে অনেক বেশি সময় লাগে। কিন্তু যেখানে প্রাচীর নেই, ওপেন ফাঁকা জায়গা, সেই জায়গা দিয়ে ইজিলি ঘরের মধ্যে কিন্তু ঢোকা যায়। তাহলে পরাগ রেণুটাও কি হবে, সরি নালিকাটা, পরাগ নালিকাটা এই দিক দিয়ে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। অর্থাৎ কোন দিক দিয়ে? এই দিক দিয়ে বড় হবে, এই দিক দিয়ে বাড়ছে, বড় হলো স্যার, এদিক দিয়ে এসছে। আচ্ছা, এখন সামনের দিকে কে আছে স্যার? সামনের দিকে বড় নালিকা নিউক্লিয়াস আছে, পেছনের দিকে কে আছে স্যার? দুটো মেল গ্যামেট আছে। ওকে, তাহলে এইখানটাতে, এই জায়গাতে আবার কারা আছে? এই জায়গাতে দুটো বন্ধু বললাম, ঠিক আছে, যার নাম সহকারী কোষ, এবং মাঝে কে আছে স্যার? মাঝে আছে তোমার ডিম্বাণুটা আছে, মাঝে ডিম্বাণুটা আছে। তোমাকে এই জায়গাটা দেখাবো। এবার একটু ভালো করে ব্যাপারটা দেখো, কি হয় দেখো, যখন এটা ওই মাইক্রোপাইল এন্ডের কাছাকাছি চলে আসে বা সহকারী কোষের কাছাকাছি চলে আসে, এই পরাগ নালিকার সামনের প্রান্তটা নষ্ট হয়ে যায়। পরাগ নালিকার সামনের প্রান্তটা নষ্ট হয়ে যায়। তাহলে কি আমি কি লিখতে পারি? যে পরাগ নালিকার সামনের প্রান্ত নষ্ট হয়ে যাবে। এখান থেকে বলতে পারি পরাগ নালিকার অগ্রভাগ বিনষ্ট হয়। তাহলে পরাগ নালিকার যদি অগ্রভাগ বিনষ্ট হয়, ছবি কেমন দাঁড়াবে? না দেখো ছবি কেমন দাঁড়াচ্ছে। নেক্সট যে ছবিটা আমরা এখানে তোমাকে দেখাচ্ছি, দেখো, না এটা ডিম্বক, এটা ডিম্বক। এই ডিম্বকের কাছে কি হলো স্যার? পরাগ নালিকার এরকম ভাবে এসেছিল, মুখটা সব নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে স্যার, মুখটা ফেটে গেছে, জয়েন্ট নেই। তাহলে যখনই জয়েন্ট থাকবে না, কি হবে স্যার? নালিকা নিউক্লিয়াসটা বাইরে বেরিয়ে চলে আসবে। নালিকা নিউক্লিয়াসের কাজ কি? নালিকা নিউক্লিয়াসের কাজটা হচ্ছে, দেখো নামটার থেকে মিল পাচ্ছি, নালিকা পরাগ নালী, নালিকা পরাগ নালী। নালিকা নিউক্লিয়াস কি করে? এই পরাগ নালিকাটাকে মাইক্রোপাইল এন্ডের কাছাকাছি আসতে সাহায্য করে, মানে তৈরি করতে সাহায্য করে। সোজা কথা, নালিকা নিউক্লিয়াস কি করে? পরাগ নালিকা তৈরি করতে সাহায্য করে, ব্যাস। তাহলে এটা বাইরে বেরিয়ে গেল এবং এটা নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে এটা নষ্ট হয়ে যাবে। পেছনে কে আছে স্যার? দুটো মেল গ্যামেট রয়েছে, এরাও বাইরে বেরিয়ে গেল। তাহলে নালিকা নিউক্লিয়াস এবার কি হবে? নষ্ট হয়ে যাবে। নালিকা নিউক্লিয়াস দেখো আমি হালকা করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে নালিকা নিউক্লিয়াস নষ্ট, নালিকা নিউক্লিয়াস নষ্ট হচ্ছে। কারণ কি? ওর তো কাজই কি ছিল? ওর কাজই ছিল নালিকাটা তৈরি করা, নালিকা তৈরি করে দিয়েছে। হ্যাঁ, দুটো মেল গ্যামেটকে ডিম্বাণুর কাছাকাছি নিয়ে চলে এসেছে, আর থেকে কি লাভ হয়ে গেছে। এরপর ভালো করে বুঝো, এরপর এইখানে একটি বন্ধু, এখানে একটি বন্ধু, এবং মাঝে কে আছে? ডিম্বাণু, ঠিক আছে, মাঝে কে আছে স্যার? ডিম্বাণু, বেশ। তাহলে এই দুটো সহকারী কোষ, দেখো সহকারী কোষের কাজ কি? এটাকে সিনার্জিড বলে, সিনার্জিড। সহকারী কোষের কাজ হচ্ছে নালিকা নিউক্লিয়াস গুলো ওর মধ্য দিয়েই ডিম্বাণুর কাছে যেতে পারে, অর্থাৎ ওটা হচ্ছে প্রবেশ পথ, গেট। ডিম্বাণুর কাছে যাওয়ার গেট হচ্ছে দুটো, একটা সহকারী কোষ 1, একটা সহকারী কোষ 2, যে কোনো একটাকে 1 2 তুমি ধরো, যে কোনো একটা 1 2, যে কোনো একটা সহকারী কোষের মধ্যে ঢুকলো। তাহলে এর পরের ছবিতে যদি আমি তোমাকে দেখাই, তো কি ছবি দাঁড়াতে পারে না? তোমাকে আমি দেখাতে পারি যে এই যে সহকারী কোষগুলো শুধু আঁকছি, এটা একটা সহকারী কোষ, এটা আরেকটা সহকারী কোষ, এবং মাঝে কে আছে স্যার? মাঝে আছে স্যার ডিম্বাণু, আছে স্যার মাঝে ডিম্বাণু। তাহলে এখন দুটো মেল গ্যামেট কোথায় অবস্থান করছে স্যার? এইখানে অবস্থান করছে, দুটো মেল গ্যামেট এখানে অবস্থান করছে।
কোনো অসুবিধা নেই আশা করি, বোর্ড দেখতে পাচ্ছ আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এখানটাতে অবস্থান করছে বেশ। আচ্ছা স্যার এই ছবিটাকে যদি কমপ্লিট করি, এখানটাতে কোন দুটো কোষ ছিল স্যার? এখানটাতে কি ছিল স্যার? নির্ণীত নিউক্লিয়াস। আর উপরে কে ছিল স্যার? তিনটে প্রতিপাদক কোষ সমষ্টি ছিল। ওগুলো এখানে খুব একটা লাগবে না, এটা ভালো করে দেখলাম। আমি এই দুটো আঁকলাম, আর তার সাথে আমার একটু নির্ণীত নিউক্লিয়াস কেমন একটু দরকার আছে। এখানে একটা কোষ, এখানে একটা, দুটো কোষ একসাথে ফিউজ থাকে 2n। তাহলে ভালো করে দেখো, ভালো করে দেখো কি বলতে চাইছি। ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা তো n, ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা n। নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত স্যার? নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 2n। আর দুটো মেল গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা কত? এটাও n, এটাও n, দুটো n। এখন দুটো শুক্রাণু আছে, দুটো মেল গ্যামেট মানে দুটো শুক্রাণু, একটা যাবে ডিম্বাণুর কাছে, একটা যাবে নির্ণীত নিউক্লিয়াসের কাছে। একটা যাবে ডিম্বাণুর কাছে, একটা যাবে নির্ণীত নিউক্লিয়াসের কাছে। বেশ, পাঠাচ্ছি। তাহলে এ যদি ডিম্বাণুর কাছে যায় আর এ যদি নির্ণীত নিউক্লিয়াসের কাছে যায়, তাহলে কি হলো? কি আমি বলতে কি পারি? যে আমি বলতে পারি ওয়ান মেল গ্যামেট, একটা, যে কোনো একটা ওয়ান মেল গ্যামেট, তার সাথে কে যুক্ত হয়েছে? এগটা, ডিম্বাণুটা, এগটা। তাহলে মেল গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা কত? মেল গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা n, এগেরও ক্রোমোজোম সংখ্যা কত? n। তাহলে দুটো মিলে কি হয়েছে? 2n হয়েছে। যখনই শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়, প্রোডাক্ট কি তৈরি হবে স্যার? জাইগোট। তাহলে এইখান থেকে আমরা কি পাবো স্যার? জাইগোট পাবো। কি পাবো? জাইগোট। ওকে, যার ক্রোমোজোম সংখ্যা 2n। এটা গেল একটা কেস। আর যে আরেকটা যে n আছে, অর্থাৎ যেটা সেকেন্ড মেল গ্যামেট, আমি বলতে পারি তোমাকে, আমি বলতে পারি এটা সেকেন্ড মেল গ্যামেট, সেকেন্ড মেল গ্যামেট। এটা হচ্ছে ফার্স্ট, হ্যাঁ এটা ফার্স্ট করবে, ফার্স্ট। আর এটা হচ্ছে সেকেন্ড মেল গ্যামেট। এরও তো ক্রোমোজোম সংখ্যা n, তাই তো? এরও ক্রোমোজোম সংখ্যা কত? n স্যার। সেকেন্ড মেল গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা n। এ কার সাথে মিশছে? এ মিশছে নির্ণীত নিউক্লিয়াস, সেন্ট্রাল সেল। ওকে, নির্ণীত নিউক্লিয়াস। হ্যাঁ, সেন্ট্রাল সেল বলা হয়, আমি বাংলাতে লিখছি নির্ণীত নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস। এটার, আচ্ছা স্যার এটার ক্রোমোজোম সংখ্যা কত লেখা আছে? তোমরা দেখতেই পাচ্ছ 2n স্যার লেখা আছে। এটার ক্রোমোজোম সংখ্যা স্যার 2n। ওকে, তাহলে কটা n মিলন হচ্ছে? n প্লাস 2n, একটা n হ্যাপ্লয়েড, তার সাথে আরেকটা ডিপ্লয়েড, তাহলে টোটাল 3n। তাহলে 3n সংখ্যক যেটা তৈরি করছি সেটাকে আমি বলবো শস্য বা এন্ডোস্পার্ম। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? শস্য বা এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম কথাটা তোমরা হয়তো পরিচিত নও অতটা, তাই আমি এখানে শস্যই লিখলাম। শস্যের ক্রোমোজোম সংখ্যা কত? 3n। কেন স্যার? একটা n আর একটা কি 3n। তাহলে স্যার এখানে কবার মিলন হলো? কবার মিলন হলো স্যার? এইটার সাথে একবার এগের মিলন হলো, এটার সাথে একবার নির্ণীত নিউক্লিয়াস হলো, দুবার মিলন হয়েছে। তাই এই পদ্ধতিটার একটা নাম আছে, কি নাম? দ্বি-নিষেক বলা হয়, দ্বি-নিষেক পদ্ধতি, দ্বি-নিষেক পদ্ধতি। এই পদ্ধতিটাকে নাম, কারণ একবার নিষেক ডিম্বাণুকে করছে আর একবার কাকে করছে? নির্ণীত নিউক্লিয়াসকে করছে। তাহলে দুবার নিষেক করে, কেন দ্বি-নিষেক বলবো না? নিশ্চয়ই বলবো, দ্বি-নিষেক বলে। আর স্যার কি আরেকটা ব্যাপার আছে, ত্রৈধ মিলন বলে একটা ব্যাপার আছে। ত্রৈধ মিলন, ত্রৈধ মানে কি? ত্রৈধ, ত্রয়ী মানে তিনটে, তো ত্রয়ী মানে কি? তিন। তাহলে তিনটে জিনিস মিলছে কোথায় স্যার? এখানে একটা মেল গ্যামেট আর এখানে দুজন, তাহলে এই মেল গ্যামেটটা এখানে এলে টোটাল তিনটে কোষ একসাথে হচ্ছে। এখানে দুটো প্লাস নিচে আরেকটা, ধরো এই কোষটা এখানটাতে অ্যাটাচ হলো। তাহলে এই যে শস্য নিউক্লিয়াস যেটা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় ত্রৈধ মিলন পদ্ধতি। মানে এটা স্পেশালি নাম হচ্ছে শস্য নিউক্লিয়াস যেটা তৈরি হচ্ছে, সেটা কার ফলে তৈরি হচ্ছে? ট্রিপল ফিউশন, ট্রিপল ফিউশন, ত্রৈধ মিলনের ফলে কিন্তু স্যার এটা তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে তোমার এখান থেকে কি জিনিস জানা গেল? এখান থেকে আমি জানলাম পরাগ নালিকা কিভাবে সৃষ্টি হয়, এখান থেকে আমি জানলাম দ্বি-নিষেক কি করে ঘটে থাকে, এখান থেকে আমি জানলাম স্যার ত্রৈধ মিলন কি। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম। এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু আসবে না। ঠিক আছে, এরপর তোমাদেরকে একটা না বিষয় না বললেই নয়, টেস্ট পেপারে অনেক সময় একটা কোশ্চেন থাকে, গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস কাকে বলে? গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস কাকে বলে? এই যে তুমি দেখতে পাচ্ছ এই তিনজন, তিনজন মানে কে? দুটো সহকারী কোষ এবং একটা
ডিম্বাণু, দুটো সহকারী কোষ এবং একটা ডিম্বাণু। তাহলে আমি এখানে বলতে পারি দুটি সহকারী কোষ, এই যে দেখো গ্রিন কালিতে লিখেছি সেটাই লিখছি, দুটি সহকারী কোষ, দুটি সহকারী কোষ, তার সাথে কি করছি, একটা ডিম্বাণুকে অ্যাড করছি। কে আছে স্যার? প্লাস একটি ডিম্বাণু, একটি ডিম্বাণু। এই দুটো মিলে যেটা গঠিত হচ্ছে তার নাম কি? তার নাম হচ্ছে গর্ভযন্ত্র, এগ অ্যাপারেটাস। টেস্ট পেপারে কোশ্চেনটা পাবে, রাইমার্টিনে পাবে, অনেক বই পাবে তুমি, ঠিক আছে? নানা রকম সহায়িকাগুলোতে পাবে। টেস্ট পেপারও গর্ভযন্ত্র সমান, গর্ভযন্ত্র কি কি দ্বারা গঠিত? গর্ভযন্ত্র ইজ ইকুয়াল টু ড্যাশ প্লাস ড্যাশ। তাহলে গর্ভযন্ত্র মানে দুটো সহকারী কোষ তার সাথে একটা ডিম্বাণু মিলে গঠিত হচ্ছে গর্ভযন্ত্র, ঠিক আছে? তাহলে এই যে তোমাকে পড়ালাম যে একটাতে জাইগোট, আচ্ছা জাইগোট থেকে কি তৈরি হয়? জাইগোট থেকে তো ভ্রূণ তৈরি হয়, আর ভ্রূণকে খাবার দেয় হচ্ছে শস্য। ওকে, এন্ডোস্পার্ম ভ্রূণকে খাবার দেয়। উঁচু ক্লাসে পড়বে, 12-এ পড়বে, ঠিক আছে? সপুষ্পক উদ্ভিদের যৌনজনন দ্বাদশ শ্রেণীতে আছে, ঠিক আছে? এগুলো সব ক্লাস 12-এরই জিনিস, এতটা ডিটেলস কথা বলা নেই। সেই কারণে আমি তোমাদেরকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করাচ্ছি, ঠিক আছে? কিভাবে পরাগনালিকা যায়, কিভাবে তোমার গ্যামেট গুলো সিনার্জিতে ঢোকে, সিনার্জি মানে সহকারী কোষে ঢোকে, ডিম্বাণুর কাছে পৌঁছায় বা নির্মিত নিউক্লিয়াসের কাছে পৌঁছায়, সেখান থেকে কি তৈরি হয়, সেখান থেকে এখানেও নিষেক হচ্ছে, এখানেও নিষেক হচ্ছে। এই নিষেকে জাইগোট, এই নিষেকে শস্য। জাইগোট থেকে তৈরি হবে ভ্রূণ, সেই ভ্রূণকে খাবার দেবে শস্য। বাস হয়ে গেল। এটাই হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন। নিষেক মানে কি? নিষেক মানেই সিনগ্যামি, সিনগ্যামি মানেই তো তোমার যৌনজনন পড়লো। তাহলে এই হচ্ছে টপিক, এর বাইরে প্রশ্ন তোমার কিন্তু খুব একটা আসেনি বা দেখাও যায়নি যে এর বাইরে প্রশ্ন করলো। তাহলে এই টপিকটা তোমরা আশা করি খুব ভালো করে ক্লিয়ার করে বুঝতে পেরেছো, খুব ক্লিয়ার করে আশা করি টপিকটা বুঝতে পেরেছো। এরপরে যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তুমি কমেন্টে আমাকে প্রশ্ন করবে, হ্যাঁ আমি তোমাদেরকে চেষ্টা করবো সেই প্রশ্নগুলো সলভ করে দেওয়া, ঠিক আছে? একটু দেখে নাও বেশ। তাহলে আপাতত আমি এ পর্যন্তই রাখছি, ঠিক আছে? আপাতত আমি এই পর্যন্তই রাখছি। এই টপিকটার উপরে অনেক ছাত্রছাত্রীর অনেক রকম ডাউট থাকে, স্যার বুঝতে পারছি না। আচ্ছা আরেকটা জিনিস তোমাকে আমি বলে দিই, তিনটে ওয়ার্ড আছে, পোরোগ্যামি, মেসোগ্যামি, চ্যালাসোগ্যামি, তিনটে ওয়ার্ড আছে। হ্যাঁ এটাও আসে মাঝে মাঝে, পোরোগ্যামি, মেসোগ্যামি, চ্যালাসোগ্যামি। সামেটিকগুলোতে বিভিন্ন স্কুল প্রশ্ন দেয়, দেখো ভালো করে দেখো। একটা জিনিস বলে দিই, এই জায়গাটার নাম কি বলেছিলাম? মাইক্রোপাইল্যান্ড। এটা কি বলেছিলাম? মাইক্রোপাইল। মাইক্রোপাইলের জায়গা দিয়ে তো কে ঢুকছে? তোমার ঢুকছে ইয়ে তোমার নালিকাটা, পরাগ নালিকা। তাহলে যদি মাইক্রোপাইলের মধ্যে দিয়ে ঢুকে, মাইক্রোপাইল মানে ছিদ্র, সেই জন্য হচ্ছে পোর মানেও ছিদ্র। তাহলে মাইক্রোপাইলের মধ্যে দিয়ে যদি পরাগরেণু ঢোকে তাহলে সেটা হচ্ছে পোরোগ্যামি, পোরোগ্যামি। আচ্ছা স্যার উপরের দিকটাকে কি বলেছিলাম? চ্যালেসা, চ্যালেসা। আমি কি বললাম যে দেওয়াল ভেদ করে ঘরে ঢোকা যাবে না এমনটা নয়, দেওয়ালকে নিশ্চয়ই ভাঙা যাবে, তার মধ্যে দিয়ে ঘরেও ঢোকা যাবে। তাহলে পরাগ নালিকা যদি এই জায়গা দিয়ে ঢোকে, অর্থাৎ চ্যালেসা প্রান্ত দিয়ে যদি ঢোকে, তাহলে সেটা হবে চ্যালাজোগ্যামি। আর পরাগ নালিকা যদি চ্যালাজো বা মাইক্রোপাইল না, মাইক্রোপাইলের মধ্যে না যে অন্য কোনো রাস্তায়, ধরো সাইড দিক দিয়ে ঢুকে গেল, মানে এইটা এই দিক দিয়ে তো নিচে এলো, ধরো এই দিক দিয়ে এসে এখানটাতে ঢুকে গেল, মানে এইরকম ভাবে ঢুকে গেল ভিতরে, এই দিক দিয়ে ঢুকে গেল, এই দিক দিয়ে ঢুকে গেল, তাহলে সেটাকে আমি কি বলবো? মেসোগ্যামি। তাহলে পোরো মানে ছিদ্র, ছিদ্র মানে মাইক্রোপাইলেট, চ্যালাজো মানে চ্যালেসা প্রান্ত, আগের ছবিটাতে আমি তোমাকে লিখেছিলাম এখানে চ্যালেসা প্রান্ত। আর আর যেটা হচ্ছে মেসোগ্যামি, মেসোগ্যামি মানে তোমার ওই চ্যালেসা বা মাইক্রোপাইল বাদ দিয়ে একটা ডিম্বক প্রাচীরকে ভেদ করে ভিতরে ঢুকে গেল সাইড দিক দিয়ে, সেটা হচ্ছে মেসোগ্যামি। তাহলে এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ব্যাস এটুকুই, আর কিছু আসবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি একটু লাইক করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।